ওয়েলকাম টু এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। স্পেশালি তোমাদের ইচ্ছেপূরণ থেকে যেটা পিডিএফ দেওয়া রয়েছে, প্রত্যেক মাসে যেটা দেওয়া হয় সেটাকে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যা যা কোশ্চেন ডাউট থাকবে সবসময়ের জন্য আছি। তার আগে প্রথমে বলি, ভিডিওটা পুরোটাই অবশ্যই দেখবে। কিছু ইনফরমেশান আমি যেটা বলবো সেটা তোমরা লিখে নেবে, যেটা তোমাদের হয়তো নোটে নেই সেগুলোকে লিখে নেওয়ার চেষ্টা করবে। এবং কিছু অ্যাডিশনাল পার্টও আমি দিয়ে থাকবো, লাস্ট পোর্শনে গিয়ে আমি দেবো। যেগুলো মনে হয়েছে যে এখানে নেই সেগুলো আমি মেনশন করার চেষ্টা করব। ওই একই কথা বারবার করেই বলবো, ভিডিওর স্পিড বাড়িয়ে দেখবে, কিন্তু পুরোটা দেখবে ভিডিও। ওকে, বেশি ভিডিওর লেন্থটা বড় না করে টু দ্য পয়েন্টে চলে আসি। সো প্রথম পয়েন্টে রয়েছে, দেখো যে আরবিআই টার্গেটেড লং টার্ম রেপো রেট অপারেশন, লং টার্ম রেপো রেট অপারেশন, এবং এই লং টার্ম রেপো রেট অপারেশনের মাধ্যমে টোটাল 50 কোটি টাকা মার্কেটে ছাড়ার প্ল্যানিং করছে। আচ্ছা, সবাই আমরা জানি রেপো রেট কী জিনিস, রিভার্স রেপো রেট কী জিনিস, কিন্তু লং টার্ম রেপো রেট এটা কিন্তু প্রথম শুনেছো, তাই তো? দেখো, রেপো রেট ইউজুয়ালি শর্ট টার্মের জন্য দেওয়া হয়। রেপো রেট যেটা, রেপো রেট কাকে দিয়ে থাকে? সাধারণত আরবিআইয়ের কাছ থেকে যখন ব্যাংক টাকা নিয়ে থাকে এবং যেই রেটে তাকে ইন্টারেস্ট পে করতে হয় সেটাকে বলছি আমরা রেপো রেট। আর যখন এর অপোজিট হয় সেটা বলছে রিভার্স রেপো রেট। তো সেটা অলওয়েজ শর্ট টার্মের জন্য। আর শর্ট টাইম শব্দটা যখন ইউজ হয় তখন 634 অর্থাৎ 364 দিন পর্যন্ত শর্ট টাইম, আর 365 দিন হয়ে গেলে এটাকে লং টার্মে মানে ধরাও হয়, সাধারণত ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে। ওকে, আর যখনই বলছি লং টার্ম অর্থাৎ মোর দ্যান 1 ইয়ার হতে হবে। আর এক্স্যাক্টলি আরবিআই এই রেপো রেটেই টাকা ব্যাংককে দেবে এবং ব্যাংক সেটা জনগণকে দেবে। সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পলিসির মাধ্যমে প্রদান করবে। তো এই রেটের অর্থাৎ এই যে রেপো রেট লং টার্ম টার্গেট করা হয়েছে তার ধার্য 1 থেকে 3 বছর। অর্থাৎ এখন আরবিআইয়ের কাছ থেকে যখন ব্যাংক টাকা নেবে 1 থেকে 3 বছরের মধ্যে টাকা দিতে হবে। এটাকে বলছি আমরা লং টার্ম রেপো রেট সিস্টেম। এবং এই সিস্টেমের মধ্যে টোটাল 50,000 কোটি টাকা আরবিআই জনগণের কাছে দেওয়ার পলিসি করেছে। ওকে, আরেকটা কথা মনে রাখবে, এই রেপো রেটের মাধ্যমে মিনিমাম যে টাকাটা নিতে হবে সেটা হচ্ছে 1 কোটি টাকা। মিনিমাম অ্যামাউন্ট যেটা 1 কোটি টাকা নিতে হবে, অর্থাৎ 1-2 টাকার জন্য নয় এটা। এবং এই 50,000 কোটি টাকার মধ্যে যেটা বলছে নাবার্ডকে দেওয়া হবে ফুললি 25 কোটি টাকা ডিরেক্টলি। 50,000 কোটি টাকার মধ্যে 25,000 কোটি টাকা ডিরেক্টলি দেওয়া হবে নাবার্ডকে, এবং নাবার্ড সেই রুরাল ব্যাঙ্কগুলোকে প্রদান করবে। 50,000 মধ্যে 25,000 কোটি টাকা ডিরেক্টলি দিয়ে দেওয়া হবে। ওকে, এর বাইরে বেশি কিছু দেখার প্রয়োজন নেই এখানে। বাকি ডিটেলস অ্যামাউন্ট ব্যাঙ্কিংয়ের জন্য ইম্পর্টেন্ট, জাস্ট লং টার্ম রেপো রেটটা কী জিনিস সেটা দেখলাম, আর 50,000 কোটি টাকা কীভাবে প্রদান করা হবে, লং টার্ম বিষয়টা কী, রেপো রেট কী। তবে একটা কথা বারবার বলছি, রেপো রেটগুলো যখনই দেখবে অনলি পরীক্ষা যখন দেবে পরীক্ষার আগে রেটটা দেখে নেবে, কারণ এখন প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, প্রতিদিন না এক্স্যাক্টলি প্রত্যেক মাসেই চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্ট সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিচ্ছে। ওকে, নেক্সট চলে আসি, এরপরে কী আছে? এই একই জিনিস বারবার করে দেওয়া আছে, রেপো রেট, রিভার্স রেপো রেট, কত কী বৃত্তান্ত, এত ডিটেলস দেখার খুব একটা প্রয়োজন নেই। অনলি যারা ব্যাংকের পরীক্ষা দেবে তাদের জন্য এই রেটগুলো খুব ইম্পর্টেন্ট। আমি ব্যাংকের বিষয়ে বলছি না, আমি জাস্ট ডাব্লিউবিসিএসের বিষয়ে এবং আদার্স পরীক্ষাগুলোর জন্য ফোকাস করার চেষ্টা করছি, কারণ ব্যাংকিং পরীক্ষাতে অনেক ডিটেলস কোশ্চেন করা হয়। এখানে রয়েছে, দেখো, ফরেন ট্রেড পলিসির 1 বছরের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। ফরেন ট্রেড পলিসি 2015 থেকে 20 যেটা এক্সটেন্ড করে 1 ইয়ার করা হয়েছে, অর্থাৎ 15 থেকে 20 পর্যন্ত যেটা টার্গেট নেওয়া হয়েছিল সেটাকে বাড়িয়ে 1 বছর 21 পর্যন্ত করা হয়েছে। এই ফরেন ট্রেড পলিসিটা কি? অ্যাকচুয়ালি আমরা বিদেশের সাথে কীরকম বাণিজ্য করে থাকি, কী কী পলিসি নিয়ে থাকি, বেসিক্যালি ভার্চুয়াল ডিসিশন বলতে পারো, যে প্ল কনসেপ্ট। প্র্যাকটিক্যালি তোমরা কিছুই দেখতে পাবে না, জাস্ট নীতির মধ্যে বুঝতে পারবে কাদের সাথে আমরা কীভাবে বিজনেস করবো সেগুলো। তো বাড়িয়ে কবে করা হয়েছে এটা একটু জেনে রাখবে, যে 1 ইয়ার এক্সটেন্ড করা হয়েছে, দ্যাটস ইট। বাকি কিছু দরকার নেই এখানে দেখার। নেক্সট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিলিজেস এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক 2020। খুব একটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে না, তবু জাস্ট একবার একটু দেখে নেবে। আর রিসেন্টলি একটা কথা মাথায় রাখবে, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ইন্ডিয়াকে কত টাকা দিচ্ছে, স্পেশালি করোনা ভাইরাসের জন্য, করোনা ক্রাইসিস থেকে উদ্ধার হওয়ার জন্য 1 বিলিয়ন। আর যদি বলা হয় এশিয়ান ডেভেলপমেন্ট কত দিচ্ছে, দেন 2.2 বিলিয়ন। এটা একটু মাথায় রাখবে। বাকি প্রত্যেক স্টেট গভর্নমেন্ট আবার সেপারেটলি পেয়েছে, যেমন নেশন ডেভেলপমেন্টের কাছ থেকে অন্ধ্রপ্রদেশ আরও অনেক বেশি পেয়েছে। তো প্রত্যেক স্টেট সেপারেটলি পেতে পারে, এটা ইন্ডিয়াকে দিয়েছে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ব্যাংক 1 বিলিয়ন অ্যান্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2.2 বিলিয়ন, এটা আমাদের ইন্ডিয়াকে দিয়েছে। বাট উইদাউট আই মিন অ্যানি ইন্টারেস্ট, ডোন্ট ওয়ারি। আর ইন্টারেস্টটা এতটা কম হয় যেটা মানে সামান্য ন্যূনতম, সেটা না ধরলেই হয়।
নেক্সট ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড পিএম স্যালারি কাট 30%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্টলি আমরা সবাই শুনেছি 30% স্যালারি কাট করে দেওয়া হয়েছে পার্লামেন্টের যত মেম্বার রয়েছে তাদের। এটা বারবার করে বলছি, পার্লামেন্টে যত মেম্বার রয়েছে তাদের জন্য, প্রত্যেকের, তার মধ্যে ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সবাই ইনক্লুড রয়েছে। সঙ্গে আরেকটা কথা হয়েছে, এমপি ল্যাড সাসপেন্ড ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য এমপি ল্যাড সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এমপি ল্যাডটা কি? মেনলি যে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে থাকে তারা উন্নয়নের জন্য প্রত্যেক বছর 5 কোটি টাকা করে পেয়ে থাকে প্রত্যেকে। মেম্বার অফ পার্লামেন্টের যখনই লোকসভার কোনো একজন মেম্বার হবে 5 কোটি টাকা প্রতি বছর ফ্রিতে পাবে জনগণের জন্য, এবং সেটা তুমি ইউজ করবে কীভাবে সেটা তোমার ব্যাপার। আর এটা শুরু হয়েছিল, মানে এই এমপি ল্যাড যে পলিসিটা 1993 থেকে শুরু হয়। 1993 থেকে ফার্স্ট টাইম শুরু হয়েছিল, যে প্রত্যেক এমপিকে 5 কোটি টাকা দেওয়া হবে তার এরিয়াকে ডেভেলপমেন্ট করার জন্য। আগে তো নিজের ডেভেলপমেন্ট করবে, তারপরে তো না করবে। বাস্তবে এর অর্ধেকটা করলেই আজকে আমাদের দেশ কোথায় চলে যেত। অ্যানিওয়ে, তো যাই হোক, এটা শুরু হয়েছিল 1993-তে, বাট এখন ক্রাইসিসের জন্য এই 5 কোটি টাকার যে পলিসিটা, অর্থাৎ যে ফান্ড, সেটাকে বন্ধ করে দেওয়া হয়, সাসপেন্ড করে দেওয়া হয়। তাহলে এই টাকাটা কোথায় রাখবে? এটা এখন ডিরেক্টলি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াকে জমা দেওয়া হবে। এটা ভবিষ্যতে আমাদের ক্রাইসিস থেকে উদ্ধার করার জন্য ইউজ করা হবে। এবং এটাও এর আগে একটা অ্যাক্ট হয়েছিল, সেই অ্যাক্টের মাধ্যমে, অর্থাৎ যদি কোশ্চেন হয় যে 30% স্যালারি কাট করা হয়েছে সেটা কোন অ্যাক্টের মাধ্যমে ছিল, সেটা বলতে হবে মেম্বার অফ পার্লামেন্ট অ্যাক্ট 1954। এখান থেকে তাহলে কয়েকটা পয়েন্ট মনে রাখবে যে কোন অ্যাক্টের মাধ্যমে। তাহলে 1954 অ্যাক্টের মাধ্যমে কত পার্সেন্ট স্যালারি কাট করা হয়েছে? 30% স্যালারি কাট। আর এমপ্লয়েড ফাংশন কত বছরের জন্য সাসপেন্ড করেছে? 2 বছরের জন্য। এবং এটা যদি প্রথম কবে শুরু হয়? 1993। আর ওই 5 কোটি টাকা বিষয়টা আসবে না, চাপ নেই, কারণ সেটা আমি জাস্ট বলার জন্য বললাম। তো এ নিয়ে অনেক আবার ক্রিটিসাইজও হয়েছে, অপোজিশন পার্টি থেকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছে, যদি সেই টাকাটা না পায় তাহলে তারা নিজেদের পেট ভরবে কী করে। যাই হোক, এটা অপোজিশন নয়, এবং নিজের পার্টিতেও সবারই একই কথাই থাকবে, স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার। এনিওয়ে, নেক্সট পয়েন্ট আমরা দেখি কী আছে ইম্পর্টেন্ট। যে যে বেজোস টপ ফোর্বস বিলিনিয়ার লিস্ট, পৃথিবীর মধ্যে বিলিয়নার লিস্টের মধ্যে টপ 3 জনের নাম এখানে দিয়েছে। 3 জনের 2 জনের নাম দেওয়া আছে, এবং 2জন অ্যামাজন এবং মাইক্রোসফটেরই রয়েছে। ফার্স্ট ছিল, এর আগে পর্যন্ত বিল গেটস ছিল, এই বছর সেটা টপকে গিয়ে হয়ে গেছে অ্যামাজনের মালিক জেফ জোসেফ। এই জাস্ট এটা নাম মনে রাখলে হবে। আগে পর্যন্ত বিল গেটস ছিল, এখন হয়ে গেছে জেফ জোসেফ। একজন অ্যামাজনের মালিক, একজন মাইক্রোসফটের মালিক, দ্যাটস ইট। দুজনেই ইউনাইটেড স্টেটেরই রয়েছে, একই দেশেরই মালিক, অসুবিধা নেই, এইটুকুই শুধু নাম মনে রাখলেই হবে। বাকি অপারেশন সিল্ক তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি, হয়তো প্রথম কি সেকেন্ড ভিডিওতে আমরা বলেছিলাম অপারেশন সিল্ক কি জিনিস। দিল্লি গভর্নমেন্ট চালু করেছিল, লঞ্চ করেছিল একটা অপারেশন, বেসিক্যালি কন্টেনমেন্ট জোনগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে বেটার ফ্যাসিলিটি দেওয়ার জন্য। এর ফুল ফর্মও দিয়ে দেওয়া আছে এখানে, আমি অলরেডি তোমাদের ভিডিওতে প্রোভাইড করেছি, আমি তার জন্য ডিটেলস কিছু বললাম না, এবং আরও কিছু আসতে থাকবে প্রত্যেক মাসে, সেগুলো বলতে থাকবো। এখানে আর একটা নতুন অ্যাডিশন, যেমন অ্যাডিশন মিনস এটা একটু আমাদের জন্য খারাপ, অর্থাৎ ইন্ডিয়ান র্যাঙ্কস 142 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2020-তে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স কোনগুলো? যেগুলো মেনলি আমাদের ভারতবর্ষে যত জার্নালিস্ট রয়েছে তাদের কতটা ফ্রিডম রয়েছে কথা বলার জন্য, অর্থাৎ কত ফ্রিলি কথা বলতে পারে গভর্নমেন্টের কোনো অপোজিশন ছাড়াই, মানে গভর্নমেন্টের কোনো সেপারেশন ছাড়াই কতটা ফ্রিলি কথা বলতে পারে। তো 180টা দেশের মধ্যে আমাদের র্যাঙ্ক 142। নট গুড এনাফ ডেফিনেটলি, তবে হ্যাঁ, চায়নার থেকে তো বেটার হবেই, কারণ চীনের গভর্নমেন্টের যেটা বলে ওদের পেপারে, ওদের ম্যাগাজিন, ওদের জার্নালিস্ট সেটাই ছাপানো হয় সাধারণত। কারণ এখানে দেখলেই বুঝতে পারবে কোন দেশের অবস্থা কী রয়েছে। প্রত্যেকে আমরা অনেক সময় অনেক ডেভেলপমেন্টের জন্য উদাহরণ দিয়ে থাকি, এই দেশে এত হয়েছে, এই দেশে, ওই প্রত্যেক দেশের পলিসি দেখলেই বুঝতে পারবে। কারণ চীন গভর্নমেন্ট যেসব পলিসি নিয়ে থাকে, আমাদের দেশে যদি সেই পলিসিগুলো নেওয়া হয় রীতিমতো 2 দিনে গভর্নমেন্ট শেষ হয়ে যাবে। তো অ্যানিওয়ে, কারণ ওয়ান পার্টি সিস্টেম সেই দেশে, আর আমাদের দেশে মাল্টি পার্টি সিস্টেম। এটা একটা, একদিকে মাল্টি পার্টি সিস্টেমের মানে সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে, সেটা পরে দেখবো। চীনের র্যাঙ্ক রয়েছে যেমন 180টার মধ্যে 177, 180 হওয়ার সম্ভাবনা আছে, চাপ নেই। কিছু কিছু সংস্থা বলছে হয়তো নেক্সট এরপরের রিপোর্ট যেটা আসবে, এটা তো অ্যাকচুয়ালি করোনা ক্রাইসিসের রিপোর্টটা মেনশন করা নেই। এরপরের রিপোর্ট যেটা বেরোবে, নো ডাউট 180-র মধ্যে 180তেই হয়তো চীনকে পাবে, আই এম শিওর। 80 না হলেও হয়তো 179-তে ডেফিনেটলি পাবে। দেন পাকিস্তানের 145, আমাদের কাছাকাছি রয়েছে অলমোস্ট। এনিওয়ে, জাস্ট র্যাঙ্কটা মনে রাখবে। এর আগে আমাদের ছিল কত? 140 ছিল, সেটাকে আমরা একটু 2 ধাপ পিছিয়ে গেছি। ওকে, দেন নেক্সট, IMF রিলিজেস ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। পরীক্ষায় অনেকবার তোমাদের এসেছে অলরেডি যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কে পাবলিশ করে।
আইএমএফ পাবলিশ করে। জাস্ট এটাই শুধু মনে রাখলেই হবে, বাকিটা এখানে আর কী কী আছে দেখে নিই। ইকোনমিক আউটলুকের কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী রয়েছে সেই সব ডিটেল রয়েছে। জাস্ট এটাই মনে রাখবে যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কে পাবলিশ করে, দ্যাট ইজ আইএমএফ। অ্যান্ড যদি বলা হয় ডেভেলপমেন্ট ইন্ডেক্স কে পাবলিশ করে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। সেটা যখন আসবে তখন ডিটেলসে বলে দেবো। আপাতত এই ডিটেলস ডেটা যা রয়েছে এখানে সেগুলো মনে রাখার খুব একটা প্রয়োজন নেই, একবার শুধু চোখ বলে নেবে। আমি যেগুলো বলছি না তার মানেই নয় যে পড়বে না, পড়বে অবশ্যই। জাস্ট আমি মেন বুলেট পয়েন্টগুলো বলে দেওয়ার চেষ্টা করি, যেগুলো তোমাদের ভুললে চলবে না। এক্স্যাক্টলি। তো দেন তারপরে রয়েছে ক্যাবিনেট অ্যাপ্রুভস অর্ডিন্যান্স টু অ্যামেন্ড এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897। এটা ইম্পর্ট্যান্ট প্রেজেন্ট ক্রাইসিস অনুযায়ী। এপিডেমিক অ্যাক্ট 1897-তে যেটা ছিল সেটাকে অ্যামেন্ড করার প্ল্যানিং চলছে গভর্নমেন্টের তরফ থেকে। এটা প্ল্যানিং কেন, দেখো 1897 সালে এই এপিডেমিক অ্যাক্ট কেন এসেছিলো? রিসেন্ট পেয়েছি আমরা করোনা, এর আগে আমি ভিডিওতে একই কথা বলেছি, সম্ভবত এটা শুনে তোমাদের বলা হয়েছে প্রিভিয়াস ভিডিওতে, তবু আবার বলছি। ফার্স্ট টাইম স্পেশালি মুম্বাই এরিয়াতে, মুম্বাইয়ের পুনেতে যখন প্লেগ রোগ হয়েছিল তখন এইরকমই সিচুয়েশন ছিল। সেই সময় যদি এই ধরনের কোনো ক্রাইসিস হতো কোনো গ্রামে, রীতিমতো গ্রাম ছেড়ে চলে যেতে হতো, কারণ সেই সময় কোনো রকম উপায় ছিল না, যে ওষুধ মেডিসিন কোনো উপায় ছিল না, গ্রাম পুরোপুরি পার্মানেন্টলি ছেড়ে দিতে হতো। বাট এখন তো আমাদের কাছে টেকনোলজি আছে, অ্যাটলিস্ট আমরা বাড়িতে থেকেও মেনটেন করতে পারছি, আর সেটাও জনগণ বুঝতে পারছে না। যাই হোক, তো সেই সময় ক্রাইসিস মেনটেন করার জন্য, পরিস্থিতি মানে মোকাবিলা করার জন্য অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ সেই পুনে প্লেগ রোগের কাহিনী 1990 দশকের। 1997 বলেছি, 1990 বলেছি, 1890 হবে। দেন 1897-তে অ্যাক্ট নিয়ে আসা হয়। এই অ্যাক্টের মাধ্যমেই যা যা বলা হয়েছে এবং কত টাকা ফাইন হবে, কী হবে, সব এগুলো ডিটেলস খুব একটা দরকার হবে না। জাস্ট এপিডেমিক অ্যাক্ট 1897 এটা মনে রাখলেও হবে, এবং সেটাকে অ্যামেন্ডমেন্ট করছে রিসেন্ট গভর্নমেন্ট, দ্যাটস এনাফ। বাকি ডিটেলস এর মধ্যে কী কী আছে সেগুলো কিছুই দেখতে হবে না, আই এম শিওর। দেন তারপরে রয়েছে বোম্বে, মেঘালয়, উড়িষ্যা হাইকোর্ট টু গেট নিউ চিফ জাস্টিস। যদি রিসেন্ট কোনো পরীক্ষা হয়ে থাকে তোমাদের, যদি হয় আগামী 1-2 মাসে তো আপাতত হচ্ছে না, তাহলে এই পয়েন্টগুলো অবশ্যই দেখে নেবে, রিসেন্ট যেগুলো জাজ হয়েছে। বাকি এগুলো মনে না রাখতে পারবে না, আই এম শিওর, আর রাখার খুব একটা প্রয়োজনও হবে না, কে কোথায় আছে। দেন আরবিআই অ্যানাউন্স 50,000 crore স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটি ফর মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে এটা বলা হয়েছে, স্পেশালি মিউচুয়াল ফান্ডদের জন্যই এটা করা হয়েছে। রিসেন্টলি তোমরা একটা ঘটনা শুনে থাকবে, ফ্র্যাঙ্কলিন টেমপ্লেট অন মিউচুয়াল ফান্ডের ক্রাইসিস। ফ্র্যাঙ্কলিন যে হচ্ছে ইউএস বেসড কোম্পানি, এবং রিসেন্টলি ভারতবর্ষে 3টে মিউচুয়াল ফান্ড ছিল ওর। ডেপ্ট মিউচুয়াল ফান্ড ছিল, এক্সচেঞ্জ মিউচুয়াল ফান্ড ছিল, না হাইব্রিড মিউচুয়াল ফান্ড ছিল, 3টাকে ব্যান্ড করে দিয়েছে পুরোপুরি। এবং এই ব্যান্ড করে দেওয়ার জন্য কী কী ক্রাইসিস হয়েছে, ফুললি ক্লোজ করে দেওয়া হয়েছে। টোটাল 3টে নয়, 6টা মিউচুয়াল ফান্ডকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ফুললি বেসড অন ফ্র্যাঙ্কলিন টেমপ্লেট অ্যান্ড মিউচুয়াল ফান্ড, মানে ইউএস বেসড। তো এটা বন্ধ করে দেওয়ার পর মিউচুয়াল ফান্ডে একটু সমস্যা তো হবে, কারণ যারা যারা নাম অলরেডি লিখে রেখেছে, নাম মিনস যাদের টাকা অলরেডি ইনভেস্ট রয়েছে এর মধ্যে, তো তাদের টাকার কী পরিস্থিতি হবে। তো সেটাকে সেভ করার জন্য আরবিআই রিসেন্টলি এই প্ল্যানিং করেছে যে 50,000 কোটি টাকা আরবিআই স্পেশালি মিউচুয়াল ফান্ডের জন্য ইনভেস্ট করবে। এবং তার কি ক্রাইটেরিয়া খুব দরকার হবে না, জাস্ট মনে রাখলেই হবে যে মিউচুয়াল ফান্ডের উপরে কত টাকা গভর্নমেন্ট থেকে ইনভেস্ট করেছে, সেটা দেখলেই হবে। স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে 50,000 কোটি টাকা দিতে চেয়েছে। তবে কীভাবে দেবে এটা, দেখো জনগণের টাকা কীভাবে, মানে মিউচুয়াল ফান্ড কীভাবে এই টাকাটা পাবে, সেই মিউচুয়াল ফান্ডের কথা বলছি। আরবিআই এটা প্রদান করবে ব্যাংককে, এবং ব্যাংক সেটাকে দেবে মিউচুয়াল ফান্ডদেরকে। ব্যাংকের মাধ্যমেই যেতে হবে ওভারঅল, মাঝখানে ব্যাংক থাকতেই হবে। আরবিআইয়ের কাছ থেকে ডিরেক্ট কারোর সঙ্গে কখনোই কানেক্ট করা সম্ভব নয়। ওকে, দেন নেক্সট চলে আসি। এর বাইরে এখান থেকে বেশি ডিটেলস কিছু দেখার দরকার নেই। আরবিআই অ্যানাউন্স 50 crore স্পেশাল লিকুইডিটি, একই জিনিস রয়েছে, চাপ নেই। মিলিটারি এক্সপেন্ডিচার 2019, এটা খুব একটা দরকার নেই। ইন্ডিয়ান র্যাঙ্কস 53rd আর ওপেন বাজেট ইন্ডেক্স, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আমার মতে, ঠিক আছে। তবুও তোমরা একবার শুধু চোখ ভুলিয়ে নেবে, আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলার চেষ্টা করছি। দেন চলে আসি ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স। ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম আছে ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভে অফ এশিয়া প্যাসিফিক ফোরকাস্ট জিডিপি গ্রোথ সম্বন্ধে এর আগেই বলেছি, যত টার্গেটেড পাবে, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কী হবে সেটাকে তোমাদের এক জায়গায় করে আমি বলে দেবো, কারণ রিসেন্টলি এক এক জায়গায় এক এক রকম সেন্সাস বেরোচ্ছে। স্ট্যাটিক বলছে, দ্য মুডি থেকে বলছে একটা, আইএমএফ থেকে বলছে একটা, টাইম টু টাইম ক্রাইসিস অনুযায়ী সেটা বলতেই থাকবে। আর যখন পরীক্ষা হবে তার আগে কী কী ইম্পর্টেন্ট ডেটাগুলো আছে সেটা আমি বলে দেবো। ইভেন তোমাদের ইকোনমিক্সেও অলরেডি ডেটা প্রোভাইড করা হচ্ছে, আপাতত এটা না দেখলেও চলবে,
ওকে, রিসেন্ট পরীক্ষা হলে পরে ঠিক আছে, বাট এই মুহূর্তে 1-2 মাসের মধ্যে তো আপাতত হচ্ছে না, আই এম শিওর। দেন বিজনেস কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তো তোমরা অবশ্যই নিউজে শুনে থাকবে যে ফেসবুকের সঙ্গে আমাদের জিওর লিঙ্ক আপ হয়েছে, অর্থাৎ জিও তার শেয়ার বিক্রি করেছে 9.99%। এটা একটু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 9.99% জিওর সাথে ফেসবুক। এবার হয়তো কিছু একটা ডেভেলপমেন্ট করতে পারে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবই ফেসবুক মার্ক জুকারবার্গের রয়েছে, এবং জিও দুটো মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করার ব্যবস্থা করছে, যে হোয়াটসঅ্যাপই হোক যেটাই হোক নতুন করে প্ল্যাটফর্ম হতে পারে যেখান থেকে সব হবে, অর্থাৎ শপিং থেকে শুরু করে টাকা ট্রান্সফার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং একটা প্ল্যাটফর্ম থেকে হবে, যেটা আমাদের দেশে এখনো পর্যন্ত ঠিকঠাক নেই, অলমোস্ট বাকি ডেভেলপ কান্ট্রিগুলোতে অলরেডি রয়েছে। তো এর মধ্যে তাছাড়া আর ইম্পর্টেন্ট কী আছে এখানে, বাকি সিঙ্গাপুর ক্যানাডিয়াম ইনভেস্টমেন্ট রেজড, এটা খুব বন্ধন ব্যাংকে টাকা পেড করেছে, বন্ধন ব্যাংকের শেয়ার কিনেছে 1.1%, এটা বলেছে। খুব একটা এগুলো না দেখলেও চলবে, এগুলো ব্যাংকিং সেক্টর, যে স্পেশালি তাদেরকে বলছি, ব্যাংকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য মাস্ট এই পয়েন্টগুলো, তারা এগুলো অবশ্যই দেখবে। ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অ্যালোটেড $5 মিলিয়ন, করোনা ভাইরাসের জন্য $5 মিলিয়ন কথা ঘোষণা করেছে, স্পেশালি সার্ক গ্রুপ থেকে। এক এক গ্রুপ থেকে এক কথা বলছে, একবার শুধু ডেটাটা দেখে রাখলেই হবে, বাকি ডিটেলস এখানে খুব একটা প্রশ্ন নেই। আবার এখানে একই কথা বলা হয়েছে 2.2 বিলিয়নের কথা, যেটা ইন্ডিয়াকে দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, একটু আগে বললাম আমি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইন্ডিয়াকে দিয়েছে 2.2 বিলিয়ন, ইন্ডিয়ান টাকায় যদি হয় 16,500 কোটি টাকা অলমোস্ট, আর ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে কত 1 বিলিয়ন, জাস্ট এটা মনে রাখলেও হবে। অ্যান্ড দেন আনাদার ইম্পর্টেন্ট, ইরান রিসেন্টলি সাকসেসফুল লঞ্চ ফার্স্ট এভার মিলিটারি স্যাটেলাইট, যার নাম হচ্ছে নূর। এটা অনেকবার পেপারে শুনে থাকবে, এটা অবশ্যই প্রচুর ইম্পর্টেন্ট। কোশ্চেনটা তোমাদের এইভাবেই আসবে যে নূর শব্দটা কোথায় পেয়েছে, কিংবা নূর স্যাটেলাইট কোন দেশ থেকে ছেড়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবে। দেন তারপরে ইম্পর্টেন্ট যদি বলি, সৌদি আরবিয়াস কিং সালমান বিন আবদুল্লাজিজ, কি বলেছে এটা, না খুব একটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে না, ওকে অ্যাবলিস্ট করা হয়েছে যাই হোক ডেথ পেনাল্টি থেকে, এটা না দেখলেও চলবে, ইউ ক্যান স্কিপ দিস ওয়ান। দেন আনাদার ইম্পর্টেন্ট, আরোগ্য সেতু অফিসিয়াল ট্র্যাকিং, এটা একটা রেকর্ডও করেছে, এখানে অবশ্য সেটা দেওয়া নেই, আরোগ্য সেতুর একটা রেকর্ড হচ্ছে, এখানে যেটা দেওয়া আছে সেটা হয়তো তোমাদের না দেখলেও চলবে, কিন্তু আরোগ্য সেতু রেকর্ড ফার্স্ট 13 ডেজ ম্যাক্সিমাম লোক এটাকে ডাউনলোড করেছে পৃথিবীর মধ্যে। এর আগে ছিল ম্যাক্সিমাম ডাউনলোডেড যেটা অ্যাপস, পোকোমান কিছু একটা গেম টেম ছিল, পোকোম্যান বলে কোনো একটা গেম টেম সম্ভবত ছিল, সেই গেমটা ম্যাক্সিমাম ডাউনলোডেড, আর আরোগ্য সেতু তারপরে এখন ওটাকে টপকে গিয়ে হাইয়েস্ট ডাউনলোডেড কোনো অ্যাপস হয়েছে, খুব মানে এত ফাস্ট, এখন তো ডাউনলোড হয়তো 100 মিলিয়ন পার হয়ে গেছে সম্ভবত। দেন তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন লাইফলাইন উড়ান চালু করছে টু হেল্প ফাইট এগেইন করোনা ফাইট, এটা একটু দেখে নেবে। লাইফলাইন উড়ান কিসের সঙ্গে যুক্ত, জাস্ট এই পয়েন্টটা দেখবে। লাইফলাইন উড়ান স্পেশালি যে করোনা পেশেন্ট রয়েছে তাদের হেল্পের জন্য ফ্লাইট চালু করার যে প্ল্যানিং করেছে, টোটাল 132 কার্গো ফ্লাইট, লিভ অপারেশন ফোরকাস্ট ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে, বাকি যেগুলো দেওয়া নেই জাস্ট এটা মনে রাখলেও হবে। লাইফলাইন উড়ান কিসের সঙ্গে যুক্ত, দ্যাটস এনাফ। দেন তারপরে রয়েছে কল্ড সমাধান অ্যাপ্লিকেশন কিসের সঙ্গে যুক্ত, এডুকেশনের সঙ্গে অনলাইন চ্যালেঞ্জ, অর্থাৎ টেকনিক্যালি অনলাইনে শিক্ষা প্রদান করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট রিসেন্টলি এটাকে অ্যানাউন্স করেছে যে অনলাইনে পড়াশোনা চালু করার একটা ইনোভেটিভ মোটিভ। এটা টিভি চ্যানেলের মাধ্যমে যদিও করতে হবে সেটা বলছে, কিন্তু এখানে টিভি চ্যানেল শব্দটা মেনশন করেনি, বাড়িতে বসে বসে সবাই বাড়িতে পড়াশোনা যাতে করতে পারে। ইভেন প্রথম স্টেপ যদি বলা হয়, টিভি চ্যানেলের মাধ্যমে সরকারি কিছু কিছু ক্লাসের রুটিনও মেনটেন করে দিয়েছে, ঝাড়খণ্ড সম্ভবত প্রথম স্টেট যে টিভির মাধ্যমে বাড়িতে বসে বসে সবাই পড়বে। এটা একটা বেটার অপশান অবশ্যই এই সিচুয়েশানে। টিউশন যাই হোক, টিভির মাধ্যমটা সবচেয়ে বেস্ট মাধ্যম, আই থিঙ্ক। সবাই ইজিলি যখন ইচ্ছে তখনই দেখে নিতে পারবে, যখন ইচ্ছা না ওটা তখন। আর যাদের বাড়িতে রেকর্ডিং করার অপশন আছে সে রেকর্ড করে রেখে পরে দেখতে পাবে, আদারওয়াইজ যখন টাইম দেওয়া থাকবে তখনই দেখবে। এটা একটা প্রপার ভালো ব্যবস্থা। এনিওয়ে, তারপরে আছে এইমস ঋষিকেশ। এইমস ঋষিকেশ পার্টনার উইথ বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ইন্ডিয়াস ফার্স্ট রিমোট হেলথ মনিটরিং সিস্টেম। রিমোটের মাধ্যমে পেশেন্টদেরকে কীভাবে
আমি পেশেন্ট যত থাকবে করোনা পেশেন্ট তাদেরকে দেখভাল করবে, এবং এর জন্য আলাদা আমি একটা এডিশনাল ডেটা আছে, আমি পরে প্রোভাইড করছি, এখানে সেটা নিয়ে মেনশন করা। দেন এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট, ফার্স্ট গভর্নমেন্ট হসপিটাল কান্ট্রি টু সাকসেসফুলি লঞ্চ দ্য প্লাজমা থেরাপি ট্রিটমেন্ট। এটা অবশ্যই ইম্পর্টেন্ট। প্লাজমা থেরাপির কাহিনী শুনে থাকবে, করোনা ভাইরাসের সাথে রিলেটেড। প্লাজমা থেরাপি কী জিনিস সবাই অনেকে হয়তো জানো, না জানলে একটু গুগলে দেখে নেবে, আদারওয়াইজ প্লাজমা থেরাপি পরে বলবো প্লাজমা থেরাপি, তবু আমি সংক্ষেপে বলছি। দেখো, যারা অলরেডি এফেক্টেড হয়ে গেছে এবং যারা ভালো হয়ে গেছে, তো তাদের ইমিউনিটি পাওয়ার যথেষ্ট স্ট্রং হয়ে গেছে করোনাকে মানে অ্যাটাক করার জন্য, করোনার এগেনস্টে মেনলি। তো সেখান থেকে প্লাজমা নিয়ে বাকিদের যাদের ইমিউনিটি পাওয়ার কম রয়েছে তাদের মধ্যে ইনপুট করার কথা বলা হচ্ছে, দ্যাট ইজ প্লাজমা থেরাপি ট্রিটমেন্ট। অর্থাৎ যার ইমিউনিটি পাওয়ার কম রয়েছে তার ইমিউনিটি পাওয়ার মানে বাড়িয়ে দেওয়ার জন্য এই প্লাজমা থেরাপি সিস্টেম। ওকে, দেন স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স। উৎকাল দিবস। উৎকাল দিবস কেন? উড়িষ্যার জন্মদিন উপলক্ষে পালন করা হয়, উড়িষ্যার জন্মদিন। এটাও আমি সেপারেটলি আলাদা করেই বলছি, আবার চাপ নেই, অবশ্যই ইম্পর্টেন্ট, দেখে নেবে এটা। দেন মোদি কিচেন হ্যাজ বিন সেট আপ ইন কোয়েম্বাটোর, তামিলনাড়ু, খাদ্য প্রদান করার জন্য মেনলি। পরীক্ষায় কোশ্চেন থাকলে এটা এভাবেই থাকবে যে মোদি কিচেন কিসের সঙ্গে যুক্ত, দ্যাটস এনাফ। দেন রাক্সা স্যার কোন দেশ থেকে চালু করেছে, আমি প্রত্যেক স্টেটের কী কী অ্যাপস লঞ্চ করেছে করোনা ভাইরাসের জন্য সেগুলো আমি একবারে দেওয়ার চেষ্টা করেছি, অ্যাডিশন ফর্মের লাস্টের দিকে দেওয়া আছে, চাপ নেই। Ahmedabad railway station at Kanpur, Gujarat has become the first station of Indian Railway install walk-through mass sanitizer tunnel. এটা ইম্পর্টেন্ট, অবশ্যই এটা একটু দেখবে। আহমেদাবাদ রেলওয়ে স্টেশন গুজরাট অবস্থিত। কালুপুর, সরি আমি কানপুর বলেছি হয়তো, সম্ভবত কালুপুর গুজরাটে যেটা অবস্থিত। অর্থাৎ স্টেশনে ঢোকার আগে টানেল সিস্টেম করেছে যেখান দিয়ে ফুললি সবাইকে স্যানিটাইজ করে দেওয়া হবে, দ্যাট ইজ গুড ইনিশিয়েটিভ। ভারতবর্ষের প্রথম স্টেশন যেটাকে মাস স্যানিটাইজেশন, সবাইকে একসাথে স্যানিটাইজ করবে, সেই সিস্টেম করেছে আহমেদাবাদ, জাস্ট মনে রাখবে এটা। দেন তারপরের পয়েন্টে রয়েছে পুলিং সিস্টেম, পুল টেস্টিং, অর্থাৎ একসাথে র্যাপিড টেস্ট, যেটা পুল টেস্টিং। বেসিক্যালি এখানে কিছুটা মাইনর ডিফেক্টিভ আছে, একসাথে বলতেও পারবে না যে হ্যাঁ তোমার পজিটিভ রয়েছে, একটা প্রবাবিলিটি ধরতে পারবে পুলিং টেস্টে। এটা শুরু করেছে ফার্স্ট ইউপি গভর্নমেন্ট, প্রথম স্টেট, ফার্স্ট স্টেট উত্তরপ্রদেশ, যারা পুল টেস্টিং করেছিল করোনা ভাইরাসের জন্য। করোনা ভাইরাস রিলেটেড আরও কিছু এক্সট্রা ডেটা আছে, আমি পরে প্রোভাইড করছি। গোয়া has become the first state to integrate অ্যালোপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক বুস্ট ইমিউনিটি পাওয়ার বুস্ট করার জন্য অ্যালোপ্যাথি আয়ুর্বেদ ফার্স্ট স্টেট, এবং ফার্স্ট স্টেট গোয়া যে ঘোষণা করেছিল করোনা ফ্রি, কিন্তু এখন করোনা ফ্রি নয়, গোয়াতেও দেখবে আবার নতুন করে হয়েছে, অর্থাৎ করোনা ফ্রি স্টেট বলতে পারো না। দ্য নেক্সট ইন্ডিয়ান ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক জিম করবেট, ইম্পর্টেন্ট। জিম করবেট এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি পাবে অ্যানিমেলদের জন্য কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি করা হয়েছে। আর জিম করবেটও ভারতবর্ষের প্রথম, এমনিতেও প্রথম পার্ক। ওকে, জাস্ট রিমেম্বার। জিম করবেট পার্কে আরেকটা নামও রয়েছে, হেলি ন্যাশনাল পার্ক ছিল প্রথম দিকে নাম ছিল এটা, এখন তো সেটা জিম করবেট বলে থাকি আমরা। কোথায় অবস্থিত জিম করবেট? উত্তরাখণ্ডে। উত্তরপ্রদেশ বিকেম দ্য ফার্স্ট স্টেট, যেটা বলছে ইন হাউস ফ্যাসিলিটি অফ ভার্চুয়াল কোর্ট, বাড়িতে বসে বসে কোর্টের সিস্টেম চালু হবে, ভার্চুয়াল, বাড়িতে বসে, অর্থাৎ কোন কোর্ট কাছারি যত কাজ রয়েছে কোর্টে যাওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই, বাড়িতে বসে ভার্চুয়ালি অর্থাৎ অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেভাবে হোক তাদের সমস্যা মেটানো হবে। গুজরাট এই উত্তরপ্রদেশ ভারতবর্ষের প্রথম স্টেট। উত্তরপ্রদেশ কী কী তাহলে প্রথম হলো? প্রথমত ভার্চুয়াল কোর্ট সিস্টেম হলো উত্তরপ্রদেশে প্রথম। আর কি হলো? উত্তরপ্রদেশে ফার্স্ট স্টেট পুল টেস্টিং। জাস্ট এগুলো ভুলে গেলে চলবে না, বারবার করে একটু দেখতে হবে তোমাদের। তোমরা বাড়িতে পড়ছো না, যাই না, তো বাড়িতে যে পিডিএফটা আছে এটা বারবার করে দেখলেই হবে, জাস্ট আমি একবার বলে দেওয়ার চেষ্টা করছি। ওকে, দেন রয়েছে গভর্নমেন্ট হসপিটাল ইন এর্নাকুলামের, কেরালাতে রয়েছে ডেভেলপড রোবট, একটা রোবট তৈরি করেছে কর্মভূমি বট, যে নিজে আইসোলেশন পেশেন্টদেরকে, যারা করোনা পেশেন্ট রয়েছে তাদেরকে সাহায্য করবে, মানে রোবটের মাধ্যমে যাতে রোগ মুক্তি থেকে একটু দূরে থাকা যায়, মানে রোগ থেকে দূরে থাকা যায়, দ্যাটস ইট। দেন কিছু কমিটির নাম রয়েছে এখানে, রিসেন্ট কমিটি যেগুলো হয়েছে, যেমন ফার্স্ট কমিটি মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড জীবন অমৃত যোজনা টু বুস্ট ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য মধ্যপ্রদেশ থেকে প্রথম জীবন অমৃত যোজনা চালু করেছে। পরীক্ষায় থাকতে পারে জীবন অমৃত যোজনা কিসের সঙ্গে যুক্ত, দ্যাট ইজ ইমিউনিটি বুস্ট করার জন্য, ইমিউনিটি বাড়ানোর জন্য করা হয়েছে, আর ইমিউনিটি বাড়লে তবেই তুমি করোনার সঙ্গে লড়তে পারবে। দেন মধ্যপ্রদেশ গভর্নমেন্ট লঞ্চড জীবন শক্তি যোজনা। আন্ডার দিস স্কিম ওমেন ইন আরবান এরিয়া ক্যান আর্ন বাই মেকিং মাস্ক অ্যাট হোম। বাড়িতে বসে বসে মধ্যপ্রদেশের
মহিলারা বাড়িতে বসে বসে টাকা ইনকাম করতে পারে মাস্ক তৈরি করে বাড়িতে বসে, এবং প্রত্যেকটা মাস্কের জন্য 11 টাকা করে দেওয়া হবে। এটা গভর্নমেন্ট থেকে অ্যালাউ করা রয়েছে। 11 টাকা এখানে লিখে রাখতে পারো যে প্রত্যেকটা মাস্ক তৈরি করার জন্য গভর্নমেন্ট 11 টাকা করে দেয় এই জীবন শক্তি যোজনার মাধ্যমে। হতে পারে কোশ্চেন এইভাবে, জীবন শক্তি যোজনা কোন স্টেট চালু করেছে এবং এই হোয়াট ইজ জীবন শক্তি যোজনা, এটাও হতে পারে। কিংবা হতে পারে জীবন শক্তি যোজনায় মেন ফ্যাসিলিটি কী দেওয়া হচ্ছে, মাস্ক তৈরি করার ফ্যাসিলিটি, এবং তৈরি করলে তার বিনিময়ে মহিলাদের টাকা দেওয়া হবে পার মাস্ক 11 টাকা। দেন অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কিছু টপিক রয়েছে। অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কী কী আছে? ফার্স্ট, দ্য সেন্ট্রাল হ্যাজ এক্সটেন্ডেড দ্য টেনিওর অফ আরবিআই ডেপুটি গভর্নর বিপি কাননগো। 1 বছরের জন্য এর মেয়াদ শেষ হয়ে গেছিলো, তো 1 বছরের জন্য কি মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। বারবার করে বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা শুধু ব্যাংকে নয়, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিপি কাননগো নামটা মনে রাখবে। রিসেন্টলি 1 বছরের জন্য, যেহেতু ক্রাইসিস চলছে, তাতে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কীভাবে চলবে, তাতে 1 বছর বাড়িয়ে দিলে বেটার। ইভেন এই মুহূর্তে 4জন ডেপুটি গভর্নমেন্ট যে থাকে 4জন নেই, 3জন আছে টোটাল। ওকে, তো কে কে রয়েছে সেটা ইম্পর্টেন্ট হবে না, খুব একটা ডিটেলস কোশ্চেনই হবে। জাস্ট 4জনের মধ্যে 1জন এই মুহূর্তে অ্যাবসেন্ট রয়েছে, এবং বিপি কাননগো যদি হতো তাহলে 2জন অ্যাবসেন্ট হয়ে যেত, তো আপাতত একে 1 বছরের জন্য এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। ওকে, দেন নেক্সট পয়েন্ট আছে দ্য টার্ম মাধবী পুরী বাজ অ্যাজ হোল টাইম মেম্বার অ্যাট সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার দরকার নেই, স্কিপ করতে পারো। দেন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ অ্যাজ ইটস অ্যাম্বাসেডার। বিশ্বনাথ আনন্দকে অ্যাম্বাসেডার করা হয়েছে WWF এর তরফ থেকে এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রামের জন্য মেনলি। এটা অবশ্যই মনে রাখবি, এনভায়রনমেন্ট এডুকেশনের জন্য কিন্তু এটা পার্টিকুলারলি টপিকটা মনে রাখবি, বিশ্বনাথ আনন্দকে অ্যাম্বাসেডার করা হয়েছে। দেন পেটিএম হ্যাজ অ্যাপয়েন্টেড, দ্যাট দরকার নেই। কপিল দেব ত্রিপাঠী, দিস ইজ নট ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসি, দীপিকা মিত্তাল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নেক্সট অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া কাতার, সেটাও প্রয়োজন নেই। যেগুলো ইম্পর্টেন্ট অ্যাম্বাসেডার হবে আমি সেটাও বলে দেওয়ার চেষ্টা করবো, এগুলো জাস্ট একবার তোমরা চোখ বুলে নেবে, মোস্ট ইম্পর্টেন্টগুলো সেটা আমি অবশ্যই তোমাদের বলে দেবো। ওকে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার এখানে বলেছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া রিসেন্টলি ম্যাসকট রিলিজ করেছে, অফিসিয়াল ম্যাসকট, যেটা হবে 2022-এ, এবং সেই শহরটাও চীন। এটা নিয়ে একটু ডাউট, আদৌ হবে কি হবে না, কখন এই করোনা থেকে মুক্তি পাবে তারপরে ডিসিশন হবে। অবশ্য তবু একবার দেখে নেবে এই ম্যাসকটটা, তো এর মধ্যে অনেকবার রিপিট হবে, চাপ নেই, একটু ম্যাসকটটা দেখে নেবে। এবং একটা কথা মনে রাখবে, এশিয়ান গেমস যেখানে হবে আবার এশিয়ান প্যারা গেমও সেখানেই হয়, আবার অলিম্পিক যেখানে হয় অলিম্পিক প্যারা গেমটাও সেখানেই হয়। একটা মনে রাখলে দুটো মনে থাকবে, অসুবিধা নেই। দেন চলে আসি ইন্ডিয়ান ফুটবল টিমের র্যাঙ্ক 108, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা এসে থাকে। একে তো আমাদের ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা নেই, তারপর র্যাঙ্কটাও যদি মনে না রাখি তাহলে লজ্জা কী করে আসবে, স্বাভাবিক ব্যাপার। দেন বেন স্টোক উইজডেন ক্রিকেটার মেল ক্রিকেটার অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে বেন স্টোককে। 1 মিনিট, বেন স্টোক একটু তোমরা দেখে নেবে, বেন স্টোকে করা হয়েছে, তোমাদের পিডিএফে ঠিকঠাক রয়েছে, দেখে নেবে একটু। অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে এলিসা পেরিকে ফিমেল ক্রিকেটার অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে, এই দুটোই ইম্পর্টেন্ট। দেন একটু আগে বললাম ম্যাসকট অফ হংঝাও এটা হচ্ছে প্যারা গেমস, বললাম এশিয়ান গেমস এবং প্যারা গেমস দুটো এক জায়গাতেই হয়। কারো বুঝতে অসুবিধা হলে একটু দেখে ম্যানেজ করে নেবে, ঠিক আছে? আমি বলছি একরকমভাবে, কেউ বুঝতে পারছো কিনা জানি না আমি, অ্যাকচুয়ালি যারা বুঝতে পারছো না তাদের জন্যই বুঝিয়ে দেওয়া, বাকি তো সবাই পড়তেই পারো, স্বাভাবিক এটা। দেন ইন্ডিয়া লস্ট হোস্টিং রাইট মেন্স বক্সিং চ্যাম্পিয়ন, যেটা 2021 ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল, সেটা সার্বিয়াতে হবে এখন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে নেবে। দেন ঝুমা খাতুন ব্যান্ড 4 ইয়ার্স, 4 বছরের জন্য ঝুমা খাতুনকে ব্যান করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া বিখ্যাত, আমাদের অ্যাথলেটিক যত রয়েছে 2 দিন পর পরে ডোপিং কিছু না কিছু কেসে পাবে। ডোপিংয়ের জন্য ইন্ডিয়া ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম এখন ইন্ডিয়াতে পাওয়া যায়, সেকেন্ড সমত এই মুহূর্তে রাশিয়াতে রয়েছে, জাস্ট রিমেম্বার এটা। দেন তারপরে হচ্ছে অ্যাথলিট ইন্টিগ্রিটি ইউনিটি, পাকিস্তান ক্রিকেট বোর্ড হ্যাজ ব্যান্ড পাকিস্তান ব্যাটসম্যান ওমর আকমল। এটা তো তোমরা সবাই অবশ্য যারা নিউজ দেখছো অলরেডি শুনেওছো, তবু আবার বলে দিলাম, ওমর আকমলকে রিসেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে। তারপর ইউনাইটেড স্টেটস ক্লাইমেট অ্যাকশনের জন্য COP26 টেক প্লেস, যেটা আজ গ্লাসগোতে হবে নভেম্বর মাসে। আদৌ হবে কি না দ্যাট ইজ ভেরি ডাউট। হ্যাঁ, হলে হয়তো ভার্চুয়ালি হতে পারে, যেমন ন্যামের এই বছর যে মিটিং হলো সেটা ভার্চুয়ালি হয়েছে, কাজাকিস্তানে রয়েছে,
ভার্চুয়ালি অর্থাৎ ভিডিও কনফারেন্সে, বলতে পারবেন যে কোথায় হয়েছে, তখন আর পার্টিকুলার প্লেসের নাম থাকবে না। যখনই ভার্চুয়ালি কোনো মিটিং হচ্ছে, তো স্বাভাবিকভাবে প্রত্যেকে জায়গা থেকে করছে, তো পার্টিকুলার কোনো জায়গার নাম হতে পারে না সেখানে। তো এখানে যেমন গ্লাসগো দেওয়ার রয়েছে, আদৌ হবে কি না এটা নিয়ে কনফিউশন। আপাতত জাস্ট মনে রাখো যে COP26, কোপ অর্থাৎ পার্টি, কোঅপারেশন অফ পার্টি, মেনলি তাকে বলা হচ্ছে COP26 ক্লাইমেট অ্যাকশনের জন্য, যেটা 2015 থেকে মেনলি এই ক্লাইমেটের উপর বেশি জোর দেওয়া হয়েছে। ওকে, দেন 11 সেশন অফ পিটারবার্গস ক্লাইমেট ডায়ালগ, দরকার নেই, স্কিপ করতে পারো। অ্যাওয়ার্ড রিকগনিশন, তোমাদের তো এর জন্য সেপারেট একটা ভিডিও আমি অবশ্যই করবো, তবু এখানে যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে সেটা দেখো। Ramprasad Kadel of Nepal has been selected for the Nikki Asia Prize in the category of culture and community. অবশ্যই ইম্পর্টেন্ট, একটু দেখে নেবে তোমরা এটা। নিকি প্রাইজটা এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, কালচার, স্কাল্পচার, এগুলোর উপরে সাধারণত এই প্রাইজটা দিয়ে থাকে। আর্কিটেকচারের সঙ্গেও জড়িত। দেন কিছু ইম্পর্টেন্ট ডেজ রয়েছে, ডেজগুলো আমি অবশ্য সেপারেটলি আলাদা অ্যাডিশনেও রেখেছি, এখানেও দেওয়া রয়েছে, তবুও এটা একটু দেখে নেবে। ইম্পর্টেন্ট ডেজের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট আমি তবু বলেছি, ম্যারিটাইম, ন্যাশনাল ম্যারিটাইম ডে, শুধু এটাই দেখবে এখানে, বাকি আর এখানে দরকার নেই। ম্যারিটাইম ডে, আর এটা তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিফথ এপ্রিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটা হচ্ছে প্রথমবার হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স, প্রথমবার যেহেতু হচ্ছে সেই জন্য বেশি ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখবে, যখনই কোনো একটা ডে প্রথমবার পালন করে সেটাকেই বেশি প্রিফারেন্স দেওয়া হয়, স্পেশালি কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে। দেন চলে আসি নেক্সট, ইউনাইটেড নেশন সেলিব্রেটেড 6th এপ্রিল এভরি ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্টস, দরকার নেই। ওয়ার্ল্ড হেলথ ডে, দেখে তো নিবে সবাই, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, হ্যানিম্যানের জন্মদিন অনুসারে করা হয় এটা। হ্যানিম্যান বলে তো জার্মানে বাড়ি, যার নাম অনুসারে হোমিওপ্যাথির এখন বিখ্যাত, স্যামুয়েল হ্যানিম্যান। ওয়ার্ল্ড হেরিটেজ ডে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি আমি এটা ভিডিওতেই বলেছিলাম মনে হয়, 18ই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। এবং এর থিমটাও ইম্পর্টেন্ট, থিমটা কি, শেয়ার কালচার, শেয়ার হেরিটেজ, শেয়ার রেসপন্সিবিলিটি, জাস্ট রিমেম্বার। ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে, এটা অলরেডি পরীক্ষা WBCS প্রিলিমসে একদম মেন্সে দুবারই চলে এসছে, প্রিলিমসেও এসছে, মেন্সেও এসছে, অর্থাৎ ভেরি মাচ ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিভিল সার্ভিস ডে, যেটা তোমরা পরীক্ষা দিচ্ছ এটা তো অবশ্য মনে করতেই পারো, সিভিল সার্ভিস ডে কবে, 21 এপ্রিল। সর্দার বল্লভভাই প্যাটেল, দরকার নেই, সিভিল সার্ভিস কে শুরু করেছিল কি হিস্ট্রিতে এটা তোমরা অবশ্য পড়েই থাকবে, আমি অবশ্য বলেছি তোমাদের এটা। দেন 22 এপ্রিল আর্থ ডে, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, আর্থ ডেই বললেই হবে না, বাকি আরও কয়েকটা ডে আছে যেগুলো তোমার অ্যাডিশন পার্টে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে আয়ুষ্মান ভারত দিবস অবশ্যই 30 এপ্রিল, এটা একটু দেখে নেবে ডেফিনেটলি, দিস ইজ ইম্পর্টেন্ট। আয়ুষ্মান ভারত দিবস অন্যান্য পরীক্ষা আছে, BCS আসেনি, তবে অন্যান্য পরীক্ষাতে আমি দেখেছি কয়েকটা কোশ্চেনে দিয়েছিল। দেন ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ লঞ্চড অপারেশন সঞ্জীবনী, এটা আমি অলরেডি বলেছি, নতুন করে আমি আর বলছি না। সঞ্জীবনী কেন বলা হয়েছে, এসেনশিয়াল মেডিসিন সার্ভ করার জন্য মালদ্বীপকে। ইন্ডিয়ান নেভি নাভাল এয়ারক্রাফট, এটা দরকার নেই। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমি অন্যভাবে করার চেষ্টা করবো, এটা আমি জাস্ট PDFটা বোঝানোর চেষ্টা করছি। ওকে, এমনিতে আমি সেপারেটলি আরও কিছু ভিডিও আমি তৈরি করবো, ক্রাইসিসের জন্য আমি করতে পারছি না, জাস্ট গিভ মি সাম টাইম, সিচুয়েশন সবাইকে ম্যানেজ করে চলতে হবে, যার যা কোয়ারিজ আছে সেগুলো করতেই পারো, আছি আমি। দেন কিছু ইম্পর্টেন্ট বইয়ের নাম রয়েছে, বইগুলো স্কিপ করা তো চলে না সাধারণত, তো একবার পুরোটা দেখে নেবে প্রত্যেকটাই, কে কোন বই লিখেছে, জাস্ট কে কোন বই লিখেছে দ্যাটস এনাফ, এটা দেখে রাখো। বাকি কারণ কারেন্ট বইগুলোই তোমার থাকবে, বা বই হয়তো কোনো না প্রত্যেক পরীক্ষায় একটা দুটো পাবেই। দেন কিছু মিসেলিনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স, মিসেলিনিয়াসে ফার্স্ট রয়েছে ভারত বাদে অনলাইন, মিনিস্ট্রি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লঞ্চ করেছিল এটা। আর কেন লঞ্চ করেছিল, মেনলি ইমপ্রুভ অনলাইন এডুকেশন, একটু আগে সমাধান অ্যাপ্লিকেশন দেখলাম, এবং ভারত পারে অনলাইন, এটাও একটা অ্যাপ্লিকেশন। ভারত পারে অনলাইন দেখেই বুঝতে পারবে যে পড়ার কথাই বলছে এখানে, এটা কোশ্চেন দেওয়ার সম্ভাবনা খুব কম। মিশন
সমাধানটাই বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্ট যাতে ঠিকঠাক জায়গায় পৌঁছায় তার জন্য একটা স্কিম লঞ্চ করেছে কিষাণ রথ। কিষাণ টু ফ্যাসিলিটেট ট্রান্সপোর্টেশন ফুড গ্রেনস, ঠিক লকডাউনের জন্য ফুড গ্রেনসগুলো ঠিকঠাক জায়গায় পৌঁছাচ্ছে না, তার জন্য কিষাণ রথ লঞ্চ করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট। দেন কেরালা গভর্নমেন্ট ফার্স্ট গভর্নমেন্ট, কেরালা হচ্ছে আমাদের ভারতবর্ষে ফার্স্ট যেখানে ক্লিনিক্যাল ট্রায়াল অফ প্লাজমা থেরাপি ক্লিনিক্যালি ইউজ করা হয়েছে। প্লাজমা থেরাপির কাজ এর আগে বললাম প্রথম স্টার্ট কি ইউপি, কিন্তু এখানে ক্লিনিক্যালি ইউজ করেছে, সেটা হচ্ছে কেরালা ফার্স্ট। দেন ফেসবুক কি বলছে, হ্যাজ পার্টনার্ড উইথ অ্যান ইন্ডিয়ান ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট বুম টু লঞ্চ থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং সিস্টেম ইন বাংলাদেশ। দরকার নেই, এটা স্কিপ করতে পারো। অবিচুয়ারি এখানে শুধু একজনের নামই আমি দেখছি, দুজন ডেফিনেটলি, ঋষি কাপুর আর ইরফান খান। জাস্ট কোন মাসে মারা গেছে এখন তো মনে আছে, ঠিক আছে, এরপরে তো 2-3 মাস পরে সব ভুলে যাবে, জাস্ট মান্থটা মনে রাখবে, এপ্রিল মাসে মারা গিয়েছে, দ্যাটস ইট। দেন পরে রয়েছে স্ট্যাটিক পোর্শন, স্ট্যাটিক জিকে, এগুলো আমি ডিটেল বলছি না। এরপরে চলে আসি আমার কিছু অ্যাডিশন পার্ট, কিছু ইনফরমেশন। একটু আগে অবশ্যই এটা বলেছি তোমাদের, ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স 5th এপ্রিল, এটা প্রথমবার ইউএন পালন করেছে, সেজন্য ইম্পর্টেন্ট। দেন তারপরে চলে আসবো ন্যাশনাল ম্যারিটাইম ডে 5th এপ্রিল। এপ্রিল 1 উৎকাল দিবস কেন পালন করা হয়? 1936 সালে উড়িষ্যা গঠন করা হয়েছিল, তাই এই দিবসটাকে পালন করা হয়। দেন ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে 10ই এপ্রিল, স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন অনুসারে এটা করা হয়, জার্মানে বাড়ি যার। দেন ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 25 এপ্রিল। আর এবছরের থিম যেটা ছিল, জিরো ম্যালেরিয়া স্টার্ট উইথ মি, ডেফিনেটলি থিম সহ পুরোটাই ইম্পর্টেন্ট। দেন ওয়ার্ল্ড হেরিটেজ ডে 18ই এপ্রিল, এবছরের থিম কী ছিল? শেয়ার কালচার, শেয়ার হেরিটেজ, শেয়ার রেসপন্সিবিলিটি। একটু আগেই বললাম, বারবার রিপিট করছে। ন্যাশনাল সার্ভিস ডে, যেটা একটু আগেই বলেছি, পঞ্চায়েত রাজ ডে সেটাও বলেছি, আর্থ ডে সেটাও বলা হয়েছে। দেন অর্জুন দেব অ্যাকচুয়ালি ফেমাস হিস্টোরিয়ান। কেন ফেমাস হিস্টোরিয়ান বলছি? দেখো, যারা স্পেশালি ইউপিএসসির জন্য পড়াশোনা করছে এবং তোমরা যারা করছো, যদি হিস্ট্রি পড়ো, ওয়ার্ল্ড হিস্ট্রি, অর্জুন দেবের বই ওয়ান অফ দ্য বেস্ট, এবং এর বলা হয় রিসেন্টলি এটা প্রচুর ফেমাস। ছোট বই, কারণ বড় বই দেখলে তো সবাই ভয় পেয়ে যাবে, বইটা ছোট, আমার কাছেও রয়েছে রীতিমতো। বইটা এতটা ভালোভাবে দেওয়া রয়েছে, যাদের হিস্ট্রি পড়া একটু ইন্টারেস্ট আছে, স্পেশালি ওয়ার্ল্ড হিস্ট্রি, অর্জুন দেবের বইটা একটু দেখে নিতে পারো। ওয়ার্ল্ড হিস্ট্রি, অর্জুন দেব রিসেন্টলি মারা গিয়েছে, ভেরি স্যাড। এনিওয়ে, দেন আরও একজন ব্যক্তি, দেবানন্দ কানওয়ার পাস্ট ওয়ে। কে ছিল ব্যক্তি? ফর্মার গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, বিহার, ত্রিপুরার। সেজন্য আমি মেনশন করেছি, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কোনো না কোনো সময় জড়িত ছিল। ইরফান খান, ঋষি কাপুর, তারাও মারা গিয়েছেন, সে একটু আগেই বলেছি। দেন ওয়ান অফ দ্য ফেমাস পার্সন, জেনেটিক পাস্ট ওয়ে। জেনেটিক কে ছিল? যে নাকি টম অ্যান্ড জেরির সঙ্গে যুক্ত ছিল, ডিরেক্টেড। টম অ্যান্ড জেরি ক্রিয়েটার নয়, টম অ্যান্ড জেরি ডিরেক্ট করেছিলেন। ওকে। দেন প্রাণ শব্দটা কিসের সঙ্গে যুক্ত? প্রাণ রিসেন্টলি ইন্ডিজেনাস ভেন্টিলেটর ডেভেলপ করেছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বেঙ্গালুরু। সো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা বেঙ্গালুরুতে অবস্থিত, সেখান থেকে প্রাণ নামের ভেন্টিলেটর তৈরি করেছে। এটা ইন্ডিজেনাসি ডেভেলপ, অর্থাৎ বিদেশি কোনো সাহায্য না নিয়ে স্বদেশীয়ভাবে তৈরি করা। পরীক্ষায় যদি থাকে প্রাণ কিসের সঙ্গে জড়িত, তাহলে তোমরা এইভাবে ডিরেক্ট বলতে পারো। যেটা বললাম, এই সায়েন্স বেঙ্গালুরু অবস্থিত। দেন জীবন কিসের সঙ্গে যুক্ত? জীবন হচ্ছে লো কস্ট ভেন্টিলেটর, রেল কোচ ফ্যাক্টরি অফ কাপুরথালা থেকে তৈরি করা হয়েছে, অর্থাৎ সবচেয়ে কম দামে তৈরি করা ভেন্টিলেটর কি? দেন হবে জীবন। দেন প্রাণবায়ু, একটা বললাম প্রাণ। দেন প্রাণবায়ু হচ্ছে লো কস্ট পোর্টেবল ভেন্টিলেটর, বাই আইআইটি রুরকি থেকে তৈরি করেছে, ঋষিকেশ এইমসে যেটা ফার্স্ট ইউজ করা হয়েছে। প্রাণবায়ু, বায়ু প্রত্যেকটা ডিফারেন্ট রয়েছে, অবশ্যই তোমরা এটা মন দিয়ে একটু শুনবে। দেন কিছু অ্যাপস করোনা রিলেটেড বিভিন্ন স্টেট তৈরি করেছে, বিভিন্ন স্টেটের হেল্পের জন্য। সেই অ্যাপসগুলোর নাম কি? ট্র্যাকিংয়ের জন্য মেনলি করা হয়েছে, যেমন আরোগ্য সেতু আমাদের ইন্ডিয়াতেই করেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট। আরোগ্য সেতু, করোনা কবচ, কোউইন 20 ইন্ডিয়া, এগুলো সব ইন্ডিয়ান গভর্নমেন্ট। ওকে। দেন এছাড়াও যেমন রয়েছে আরোগ্য সহায়তা গুরুর, সেটা বিহার থেকে করেছে। দেন করোনা মুক্তি অ্যাপ হিমাচল প্রদেশ থেকে, কোভা অ্যাপ পাঞ্জাবের, কোভিড কেয়ার অরুণাচল প্রদেশের, করোনা ওয়াচ কর্ণাটকের রয়েছে। পার্টিকুলারলি সবগুলোই করোনার সাথে ট্র্যাকিং রিলেটেড, জাস্ট রিমেম্বার ইট। দেন নারী অ্যাপ পুডুচেরি থেকে করেছে। আয়ু অ্যান্ড সেহাত সাথী, মেনলি এটা রাজস্থান থেকে হয়েছে। দেন ইন্ডিয়ান ফার্স্ট ন্যাশনাল পার্ক ফর কোয়ারেন্টাইন ফর অ্যানিম্যালস, একটু আগে বলেছি অবশ্য তোমাদের, সেটা নতুন করে বলছি না, দ্যাট ইজ জিম করবেট, উত্তরাখণ্ডে অবস্থিত, ভারতবর্ষের প্রথম পার্ক। হেলিকপ্টার মানি শব্দটা রিসেন্টলি শুনে থাকবে, কেন এটা বিখ্যাত?
কারণ গভর্নমেন্ট বলছে জনগণের কাছে টাকা না গেলে কি করে আমাদের ইকোনমি রান করবে। তো গভর্নমেন্ট জনগণের কাছে টাকা পৌঁছানোর জন্য ফার্স্ট টাইম একটা টার্ম ইউজ করেছিল সেই ইউএস একজন ইকোনমিস্ট, যার নাম মিল্টন ফ্রেডম্যান বলেছিল যে হেলিকপ্টার মাধ্যমে টাকা পেড করলে মানে জনগণের কাছে টাকা পৌঁছালে আর রীতিমতো সবাই ইউজ করতে পারবে। তো জাস্ট এই জন্য মেনশন করেছি হেলিকপ্টার মানি কিসের সঙ্গে রিলেটেড, ইনফ্লেশনের সঙ্গে ডেফিনেটলি রিলেটেড হবে, অর্থাৎ জনগণের কাছে টাকা পৌঁছানোর জন্য। তবে ডিরেক্টলি এই মুহূর্তে ভারতবর্ষ এটা ভাবছে না। ইভেন আমাদের নোবেল প্রাইজ উইনার অভিজিৎ, সেও বলেছিল যে হেলিকপ্টার মানি হিসাবে ইউজ করতে পারে জনগণের কাছে টাকা পৌঁছানোর জন্য, বাট সেটা গভর্নমেন্ট অন্যভাবে ভাবছে যে আরবিআইয়ের থ্রুতে অন্যভাবে টাকা পেড করা যেতে পারে। তো পরীক্ষায় রিসেন্টলি তোমাদের যদি হয় যে হেলিকপ্টার মানি টার্মটা কে কয়েন করেছে, সেটা হতে পারে। আর হেলিকপ্টার মানি বিষয়বস্তু কি সেটা হয়তো থাকতে পারে, জাস্ট সেজন্য মেনশন করে দেওয়ার জন্য আমি শুধু বললাম। মিল্টন ফ্রিডম্যান ফার্স্ট টাইম এই টার্মটাকে কয়েন করেছিল। এটা একটু টার্ম মেনশনটা ভুল রয়েছে, এটা হবে অ্যাকচুয়ালি থ্রোয়িং মানি, প্রনাউন্সিয়েশন স্পেলিংই ভুল রয়েছে। থ্রোয়িং মানি ফ্রম হেলিকপ্টার থেকে, সেই কনসেপ্টটাকেই বেস্ট করে ভারতবর্ষের করাটা বলছে। কিছু নিউ অ্যাম্বাসেডার যেগুলো বলেছিলাম যে ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি অবশ্যই বলে দেবো। WWF একটাকে বললাম, বিশ্বনাথ আনন্দকে করা হয়েছে, এখন সেটা মেনশন আছে, ইয়েস বিশ্বনাথ আনন্দ। ম্যাগনেটিক র্যাম নতুন একটা টার্ম, রিসেন্টলি বারবার করে আমি পেয়েছি নিউজে, তাই এটাকে মেনশন করলাম। ম্যাগনেটিক র্যামটা কি, এই ম্যাগনেটিক র্যাম আর র্যাম তো সবারই মোবাইলেই রয়েছে, র্যাম যার যত বেশি তার স্পিড তত বেস্ট। তো হায়ার ডাটা স্টোরেজ ফ্যাসিলিটি পাবে এখানে। আর এটা ডেভেলপড বাই IIT মান্ডি কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশে। তো সেই হিসেবে মনে রাখবে যে ম্যাগনেটিক র্যামটা কী জিনিস, হায়ার ডেটা স্টোরেজ ফ্যাসিলিটি থাকবে, এবং কে ডেভেলপ করেছে, হিমাচল প্রদেশ। তিরঙ্গা কিসের জন্য, তিরঙ্গা ভেহিক্যাল মেনলি। তিরঙ্গার ফুল ফর্ম হচ্ছে যে টোটাল ইন্ডিয়ান রিমোট অ্যানালাইসিস নিরোগ্য অভিযান ফর র্যাপিড স্ক্রিনিং অফ করোনা সিমটমস। এটা হচ্ছে ফুল ফর্ম। কেন করা হয়েছে, ডেফিনেটলি স্ক্রিনিংয়ের জন্য, বুঝতেই পারছো। দেন ভার্চুয়াল হাইকোর্ট কোথায় প্রথম হয়েছে, একটু আগে বললাম, ইউপিতে। ইন্ডিয়ান ফার্স্ট মোবাইল ভাইরোলজি আর ভিরোলজি যেভাবে প্রনাউন্সিয়েশন করবে, ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি কোথায় করা হয়েছে, হায়দ্রাবাদে। জাস্ট রিমেম্বার, ইন্ডিয়ান প্রথম মোবাইল ভাইরোলজি ডায়াগনস্টিক, অর্থাৎ বাড়িতে বসে বসে রিসার্চের ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, মোবাইল মানে মোবাইলে থেকে নয় এক্স্যাক্টলি। দেন জীবন শক্তি যোজনা, একটু আগে বলেছি MP থেকে চালু করেছে, মাস্ক তৈরি করার জন্য একটা মাস্কের পিছনে 11 টাকা করে প্রদান করা হবে প্রত্যেক মহিলাকে। তবে ডেফিনেটলি মহিলাদের হাতেই দায়িত্ব রয়েছে। এছাড়াও কিছু অ্যাডিশনাল ইনফরমেশান, এর বাইরে এর পরের ভিডিওতে অর্থাৎ নেক্সট মান্থে যা যা থাকবে, এর ছাড়াও আমি ভিডিও ফরম্যাটে করার চেষ্টা করবো। অডিওতে আমার অ্যাকচুয়ালি একটু প্রবলেম হচ্ছে, বেকুস সবাই বুঝতে পারছো, কারণ আমার মোবাইলের একটু প্রবলেম রয়েছে। সো এনিওয়ে, সবাই একটু পড়তে থাকো, কিপ টাচ উইথ স্টাডি, হোপফুলি। থ্যাংক ইউ, গুড লাক, টেক কেয়ার।